নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব যা বহু দেশের জন্য গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যদি আমি বলি আগামী 10 বছরে ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক সংঘাত হতে পারে হিন্দু বনাম মুসলিম নয়, ভারত বনাম পাকিস্তানও নয়, বরং দক্ষিণ ভারত বনাম উত্তর ভারত। কেন দক্ষিণ ভারতের মানুষ বলছেন আমরা বেশি ট্যাক্স দিই কিন্তু কম সুবিধা পাই? কেন উত্তর ভারতের রাজ্যগুলো বলছে আমাদের জনসংখ্যা বেশি তাই আমাদের প্রতিনিধিত্ব বেশি হওয়া উচিত? আর কেন ভাষা, অর্থনীতি, সংসদের আসন এবং কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে নতুন করে তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনীতি? এটা কি ভারতের ঐক্যের জন্য নতুন চ্যালেঞ্জ নাকি গণতন্ত্রের স্বাভাবিক পরিবর্তন? আজকের ভিডিওতে আমরা তথ্য, পরিসংখ্যান এবং রাজনৈতিক বাস্তবতার ভিত্তিতে পুরো বিষয়টি বুঝবো। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং পারস্পরিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে শুরু করা যাক। ভারত একটি দেশ হলেও বাস্তবে এটি বহু ভাষা, বহু সংস্কৃতি এবং বহু অর্থনীতির সমষ্টি। উত্তর ভারতে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব সহ বড় বড় রাজ্য। অন্যদিকে দক্ষিণ ভারতে রয়েছে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। এই দুই অঞ্চলের মধ্যে পার্থক্য শুধু ভাষায় নয়, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, জনসংখ্যা বৃদ্ধি এবং রাজনীতিতেও বড় পার্থক্য রয়েছে। অর্থনীতির লড়াইয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলো ভারতের জিডিপিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে, বিশেষ করে কর্ণাটক আইটি শিল্পের জন্য এবং সেটির প্রাণকেন্দ্রও বটে। তামিলনাড়ু ভারতের অন্যতম বড় উৎপাদন কেন্দ্র। তেলেঙ্গানা দ্রুত প্রযুক্তি এবং স্টার্টআপে এগিয়েছে। কেরালার স্বাস্থ্য ও মানব উন্নয়ন সূচকে শীর্ষে। দক্ষিণের বহু মানুষ মনে করেন তারা বেশি কর রাজস্ব দেন, কিন্তু কেন্দ্র থেকে তুলনামূলক কম অর্থ ফেরত পান। অন্যদিকে উত্তর ভারতের অনেক রাজ্য এখনো উন্নয়নের জন্য কেন্দ্রীয় সহায়তার উপর বেশি নির্ভরশীল। ফলে প্রশ্ন উঠছে, যে রাজ্য বেশি আয় করছে তার কি বেশি সুবিধা পাওয়া উচিত নয়? জনসংখ্যার রাজনীতিতে এটাই আজকের সবচেয়ে বড় বিতর্ক। দক্ষিণ ভারতের রাজ্যগুলো বহু বছর ধরে পরিবার পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করেছে, ফলে তাদের জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। অন্যদিকে উত্তর ভারতের কিছু রাজ্যে এখনো জনসংখ্যা দ্রুত বাড়ছে। সমস্যা হলো, ভারতের সংসদের আসন ভবিষ্যতে নতুন করে পুনর্বন্টন হলে জনসংখ্যা বেশি থাকা রাজ্যগুলো আরো বেশি লোকসভা আসন পেতে পারে, অর্থাৎ উত্তর ভারতের রাজনৈতিক শক্তি আরো বাড়তে পারে। দক্ষিণ ভারতের নেতারা বলছেন আমরা পরিবার পরিকল্পনা সফল করেছি, আর তার জন্যই কি আমাদের রাজনৈতিক ক্ষমতা কমে যাবে? ভারতের অন্যতম সংবেদনশীল বিষয় হলো ভাষা। হিন্দি উত্তর ভারতে সবচেয়ে বেশি ব্যবহৃত হলেও দক্ষিণ ভারতে তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালাম ভাষার গুরুত্ব অনেক বেশি। দক্ষিণের বহু মানুষ মনে করেন হিন্দিকে বাধ্যতামূলক করার চেষ্টা তাদের ভাষা ও সংস্কৃতির উপর চাপ সৃষ্টি করে। অন্যদিকে উত্তর ভারতের অনেক মানুষ মনে করেন একটি সাধারণ ভাষা দেশের প্রশাসনকে সহজ করতে পারে। এই বিতর্ক বহু দশক ধরেই চলছে এবং এখনো রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল। এটি রাজনীতির নতুন সমীকরণ। দক্ষিণ ভারতের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই আঞ্চলিক দলগুলোর প্রভাব বেশি, যেমন ডিএমকে, এআইডিএমকে, টিডিপি, ওয়াইএসআরসিপি প্রভৃতি দল। অন্যদিকে উত্তর ভারতে জাতীয় দলগুলোর প্রভাব তুলনামূলক আরো বেশি। এ কারণে কেন্দ্র দক্ষিণের রাজ্যগুলোর মধ্যে বিভিন্ন নীতি নিয়ে মতবিরোধ দেখা যায়, বিশেষ করে শিক্ষানীতি, ভাষানীতি, কর বন্টন, কেন্দ্র রাজ্য সম্পর্ক, এইসব বিষয় নিয়েই রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। 2026 সালের পর বা ভবিষ্যতে সংসদের আসন পুনর্বিন্যাস নিয়ে আলোচনা আরো তীব্রতর হতে পারে। যদি শুধুমাত্র জনসংখ্যার ভিত্তিতে লোকসভা আসন বাড়ানো হয় তাহলে উত্তর ভারতের রাজ্যগুলো অনেক বেশি আসন পাবে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোর আশঙ্কা তাদের রাজনৈতিক প্রভাব তুলনামূলক কমে যেতে পারে। তাই অনেক নেতা বলছেন জনসংখ্যার পাশাপাশি উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা এবং অর্থনৈতিক অবদানও বিবেচনায় আনা উচিত। এখন প্রশ্ন হচ্ছে এর প্রভাব কি পড়তে পারে? এই বিতর্কের ফলে কেন্দ্র রাজ্য সম্পর্ক আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, আর্থিক বন্টন নিয়ে আলোচনা বাড়বে, ভাষার রাজনীতি নতুন করে সামনে আসতে পারে, আঞ্চলিক দলগুলোর গুরুত্ব আরো বাড়তে পারে। তবে অধিকাংশ বিশেষজ্ঞদের মতে ভারতের সংবিধান ও গণতান্ত্রিক কাঠামো এই ধরনের মতবিরোধকে আলোচনার মাধ্যমে সমাধান করার সুযোগ দেয়। বন্ধুরা, দক্ষিণ ভারত বনাম উত্তর ভারত এটি কোনো দুই জনগোষ্ঠীর শত্রুতা নয়, এটি মূলত উন্নয়ন, জনসংখ্যা, কর বন্টন, ভাষা এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে একটি নীতিগত বিতর্কও বটে। ভারতের শক্তি তার বৈচিত্র্যের মধ্যে, তাই এই ধরনের প্রশ্নের উত্তর সংঘাতে নয় বরং সংলাপ, সাংবিধানিক প্রক্রিয়া এবং সমঝোতার মধ্যেই
খুঁজে বের করতে হবে আমাদের। আপনাদের কি মনে হয় ভবিষ্যতে ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক বিতর্ক কি সত্যি উত্তর বনাম দক্ষিণ হতে পারে, নাকি এই মতপার্থক্যের মধ্যে দিয়েই আরো শক্তিশালী একটি ভারত গড়ে উঠবে? কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে নতুনবার আসলে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আলোচনা করি এবং আপনাদের সামনে তুলে ধরি। তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।